আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক রিমান্ডে। অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফিকে জিজ্ঞাসাবাদ। যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেফতার। রাষ্ট্রীয় ষড়যন্ত্রে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজশে ৫৭ বাংলাদেশি প্রবাসীর সাজা হয়। উচ্চ পর্যায়ে তদন্ত চান অভিবাসন বিশ্লেষকরা। এবং বন্যা দুর্গত জেলাগুলোতে ফিল্ড হাসপাতালের মাধ্যমে ডায়রিয়া সহ সংক্রামক রোগের চিকিৎসা প্রদানের দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানী মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ড চান। শুনানি শেষে হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিপোর্ট করছেন জি এম তসলিম। কড়া নিরাপত্তায় সকাল ৬:৩০টার দিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। এদিন মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাই রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুন সদ্য যিনি আইজিপি ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তার সঙ্গে শলা-পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয়। বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর। হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য রাখেন সাবেক পুলিশ প্রধান শহীদুল হক। তবে এই সময় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এর আগে গতরাতে উত্তরা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় আদালতে হাজির করে পুলিশ। সকাল 6:45টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানা ও হাজারীবাগ থানায় মামলা দায়ের হয়। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। অসুস্থ হয়ে যায় সাবেক এমপি হাজি সেলিমের ৫ দিনের রিমান্ড শেষ না করেই ২ দিনের মাথায় কারাগারে পাঠিয়েছে তাকে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয়। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রাত 10টার দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান চালায় তারা। সম্প্রতি ডায়মন্ডের বদলে উন্নত মানের কাঁচের টুকরো বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। গতরাত 9টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মরহুম শেখ জিন্না আলীর ছেলে। 2014 সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন, আর এই কারণেই সুইডেন আসলাম নামে পরিচিত হয়ে ওঠেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। বিভিন্ন সময়ে তার নামে 22টি মামলা হয়েছে, যার 9টি হত্যা মামলা। 2005 সালের 31 জানুয়ারি তিনি সবশেষ গ্রেপ্তার হন। 1998 সালে সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায়। 1997 সালের 23 মার্চ গালিব খুন হন। বর্তমানে মামলাটি বিচারাধীন। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন সুইডেন আসলাম। অস্ত্র আইনের 2টি মামলায় তার যাবজ্জীবন এবং 17 বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। এর আগে হত্যা ও হত্যা চেষ্টার 4টি মামলায় আসলাম আদালত থেকে খালাস পান। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবদের সাথে বৈঠকে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে 55টি মন্ত্রণালয় এবং বিভাগের সচিব বৈঠকে অংশ নিয়েছেন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে ডক্টর ইউনূসের প্রথম বৈঠক। এতে সারা দেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। এছাড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়েও আলোচনার খবর পাওয়া গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনের সমন্বয়ক সার্জিজ আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এ সময় জানানো হয়, শহীদি মার্চ কর্মসূচি বৃহস্পতিবার বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজশে ছাত্র আন্দোলন সমর্থনকারী 57 বাংলাদেশি প্রবাসীর সাজা হয় বলে অভিযোগ উঠেছে। আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলে জানিয়েছেন প্রবাসীরা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও উঠেছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ডাকে সাড়া দেন প্রবাসীরাও। এর অংশ হিসেবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে আরব আমিরাতে বিক্ষোভ করেন কর্মীরা। 19 জুলাই দুবাইয়ের কয়েকটি স্পটে বিক্ষোভ হয়। 20 ও 21 জুলাই বাছাই করে গ্রেফতার করা হয় 57 বাংলাদেশিকে। 22 জুলাই যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রবাসী কর্মীদের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি আখ্যা দেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এবং কতিপয় ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটি তারা ঘটিয়েছে। কনসুলেট অফিস থেকেই প্রবাসী এসব কর্মীদের সাজা দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন দণ্ডপ্রাপ্তদের সহকর্মীরা। মদতদাতা হিসাবে আমাদেরকে দুবাই যেই ইন্টেলিজেন্স রয়েছে তাদের কাছে নামের লিস্ট প্রদানের মাধ্যমে যেটা হয়েছে
এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করা হয়েছে। দুবাইতে 57 জন, এরা ছাড়া দুবাইতে আন্দোলন কেউ করে নাই, বিজয় মিছিল করতো না। পাকিস্তান ইন্ডিয়ার খেলার পক্ষে ওইখানে কোনো মিছিল হয় নাই। আমাদের ব্যাপারে যে ইনফর্মগুলো দেওয়া হয়েছে, এইখানে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কারা কারা যুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, এটা অবশ্যই তদন্তের মাধ্যমে সামনে আনার দাবি জানাচ্ছি। সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি কর্মীকে আইনি সহযোগিতা দিচ্ছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। সংগঠনের দাবি, তালিকা করে 57 বাংলাদেশিকে সাজার সুপারিশ করা হয়েছিল। দূতাবাসের যে ব্যক্তিজন আছেন তারা কিন্তু এই বিষয়ে আরো দুবাই গভর্নমেন্ট ইনস্টিটিউট করেছে, বলেছে যে তারা হলো জঙ্গি, তারা মানে জঙ্গিবাদ করে এবং এই কারণে তারা সাহায্য করছে না। এবং এটার সম্পর্কে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে এই ধরনের যে হচ্ছে এগুলোতে তোমরা সবসময় অবজেকশন নেবে এবং এটাকে প্রোটেস্ট করবো, যে যার ফলে এই যে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট করে হয়েছে এগুলোতে আমাদের দূতাবাস কোনো সাহায্য করে। তবে এ বিষয়ে কনসাল জেনারেল BM জামাল হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, কনসাল জেনারেলের কি ভূমিকা ছিল তা পর্যালোচনা করা যেতে পারে। দণ্ড মওকুফ হলেও কবে নাগাদ কারাগারে থাকা ব্যক্তিরা ছাড়া পাবেন তা এখনো ঠিক হয়নি। এ অবস্থায় দণ্ডপ্রাপ্তদের মুক্তি ত্বরান্বিত করতে কূটনৈতিক উদ্যোগ আরো জোরদারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্য আজকে বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে, বিদেশের মাটিতে প্রতিবাদ জানাতে গিয়ে আজকে যারা আটক হয়েছে তাদেরকে কিন্তু মুক্ত না করলে কিন্তু আমাদের সারা বিশ্বে যে অভিবাসীরা আছে তারা কিন্তু সেই বেদনা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষত তৈরি হবে। তাই অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব আমাদের আটককৃত যে কর্মীরা এখন দুবাইতে আছেন তাদেরকে আটক থেকে মুক্ত করা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার মূল সহযোগী নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জনরোষের কবলে না পড়তে চাইলে নির্বাচন কমিশন ও দুদকের ফ্যাসিবাদের দোসরদের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর আহ্বান জানান এই বিএনপি নেতা। অন্যদিকে শাহবাগে ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী গোলাম রাব্বানীর বাবার হাতে অনুদান তুলে দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। এই দেশে যাতে আইনের শাসন নিশ্চিত হয়, যেন সেই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের বিচারকরা বিচার না করেন যে নিচতলায় নিচের আদালত দেয় 5 বছরের সাজা আর উচ্চ আদালত দেয় 10 বছরের সাজা। এই ধরনের বিচার বিভাগকে করায়ত্ত করার মতো নিষ্ঠুর বাকশালী শাসনের পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রেখেই বিএনপির জঙ্গিকার আইনের শাসন। এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। বন্যা কবলিত জেলাগুলোতে ফিল্ড হাসপাতালের মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বন্যায় কেউ কেউ যেমন স্বজন হারিয়েছেন, তেমনি বাড়িঘর, ফসল, মাছ, খামার ভেসে দিশেহারা অনেকেই। ক্ষতিগ্রস্ত এসব মানুষের মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সেলিংয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোরও দরকার বলে মত তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নানা ধরনের রোগের সংক্রমণ। সরকারি উদ্যোগে স্বল্প খরচে এসব রোগের চিকিৎসা সম্ভব বলে জানান চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে নিয়ে বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকজন স্বাস্থ্য সেবক বা চিকিৎসকরা যেয়ে সেই সেবাটা দিতে পারে বলে আমি বিশ্বাস করি। যে ইমার্জেন্সি অ্যাড্রেস করার জন্য খুব বড় হাসপাতাল প্রয়োজন নয়, ফিল্ড হাসপাতালের মাধ্যমে এই চিকিৎসা দেওয়া কিন্তু সম্ভব। বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায় জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে গেলে পরবর্তীতে মূল্য দিতে হবে। মানসিক স্বাস্থ্য একটা বিষয়, এটা আমরা হয়তো অবহেলা করি।
যে বন্যার পানিতে থাকতে বিশেষ করে যারা শিশু কিংবা প্রবীণ নারী তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে, কাজে তাদেরকে একটা মানসিক সহায়তা দরকার, মানসিক তাদেরকে বলিষ্ঠ যেন থাকে সেটাকে অবশ্যই তাদের সাথে থাকা, স্বাস্থ্যসাথী পরিবেশ থাকে, সেখান থেকে স্পোরগুলো শ্বাসতন্ত্রের মধ্যে ঢোকে, যার জন্য অ্যাজমা থেকে শুরু করে শ্বাসতন্ত্রের রোগগুলো দেখা দেয়। নারীরা আছেন তাদের ক্ষেত্রে যে মাসিকের সময় যে সমস্যাটা দেখা দেয় সেটা আসলে যদি সে নোংরা পানিটা ইউজ করে ইনফেকশন কিন্তু হতে পারে, সেই ইনফেকশন থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা বন্ধ্যাত্ব কিন্তু ডেভেলপ করে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির ক্ষেত্রে যাতে পানিটা যেন পরিষ্কার থাকে সেটা খেয়াল রাখবে, যেটা ব্যবহার করছে সেটা যেন একদম নিরাপদ থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বন্যায় কুমিল্লা ও নোয়াখালীর স্বাস্থ্য কেন্দ্রগুলোর 50% ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়েছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ঔষধ ও চিকিৎসা কর্মীর সংকট। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত 60 লাখ মানুষের 20% জন্যই জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলেও জানান বিশেষজ্ঞরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এক শ্রেণী দুর্বৃত্তরা মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধানদের বের করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজ কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই হামলা ও উগ্র তৎপরতায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান। এ সময় জাতীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজ কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আ.ন.ম মাসুদ হোসাইন আল কাদেরী, মুফতি আবুল কাশেম ফজলুল হক প্রমুখ। সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতির খবরে বিস্মিত এলাকাবাসী। 2022-23 অর্থবছরের অডিট রিপোর্টে উঠে এসেছে হাসপাতালের যন্ত্রাংশ কেনা থেকে শুরু করে নানা দুর্নীতির খবর। দুর্নীতিতে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন জেলাবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব, জানাচ্ছেন তামান্না জাইনিফার। সুনামগঞ্জ সদর হাসপাতালের অডিট রিপোর্টের কপিটি প্রতিবেদকের হাতে আসায় প্রতিবেদনের কপি যে কেউ দেখলে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা হবে। হাসপাতালের ল্যাবের জন্য 2018 সালে দুটি যন্ত্র কেনা হলেও এখনও কাজে আসেনি এই দুটো যন্ত্র। এগুলোর পরিচালনায় বিশেষজ্ঞ টেকনোলজিস্ট না থাকায় তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অথচ রোগ নির্ণয়ের জন্য প্রায় 4,76 লাখ টাকার রাসায়নিক দ্রব্য কেনা দেখানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে ব্যাপক পরিমাণ দুর্নীতি হচ্ছে। এরা একটা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করছে। আমরা এই সিন্ডিকেটকে সরিয়ে দিয়ে সুনামগঞ্জের মেডিকেলের অবস্থা স্বাভাবিক দেখতে চাই। মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, তাদের নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য পদে 251 জন স্টাফ থাকলেও 2022-23 অর্থ বছরে সিল তৈরি হয়েছে 3,720টি। কাঁচা রসিদে সিল তৈরি দেখিয়ে উত্তোলন করা হয়েছে 11.5 লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে কয়েক হাজার টাকার সিল বানিয়েছে তারা। এটা আসলে মোটেই সম্ভব না। হাসপাতালের বড় জোর 60 থেকে 5,000 টাকার সিল হইতে পারে নিচে, মানে এর টাকা বেশি হইব না। তো অবৈধ যে বাছরগুলো হইলো এগুলো আসলে দায়ভার আমরা না। এছাড়াও সদর হাসপাতালের 19টি কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয় ও মেরামতে প্রায় 24 লাখ টাকা, সভা সেমিনারে 24 লাখ, আপ্যায়নে 21 লাখ, শ্রমিকদের মজুরি 81,70,000 টাকা দেখিয়ে 26টি খাতে প্রায় 18 কোটি টাকা লুটপাট হয়েছে। এতে হাসপাতালের স্টোর কিপার সুলেমান, হিসাবরক্ষক সমীরুল ইসলাম ও হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ককে দায়ী করা হয়। তারা তো বাজারগুলো সরবরাহ করছে এবং এখানের মাঝে যে মানে আনছে তার দস্তখত আছে, পেইড বাই মি, সে পেইড করছে এই টাকা এবং এগুলো আইনা দিছে, আমরা স্টোরের মধ্যে তুলছি। আমার স্বাক্ষরে কোনো টাকা ওঠে না এবং আমার বেতনটাও আমি স্বাক্ষর করতে পারি না। আমি যদি 200 দস্তখত দেই সকালে কোনো টিআরসি উঠতো না। আমার 3য় শ্রেণীর চাকরি। লুটপাটের এই তথ্যের বিষয়ে জেলাবাসীকে সোচ্চার হতে বললেন হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক। ইদানিং আউটসোর্সিং নামে একটি হসপিটালে একটি হচ্ছে অস্থিরতা তৈরি করছে। এদের পিছনেও একটা মহল জড়িত থাকতে পারে, তার ব্যক্তির সাথে থাকতে পারে। আমি সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করবেন। সিল বানানো ও স্ট্যাম্প কিনতে অস্বাভাবিক বিল সহ অন্যান্য প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আনিসুর রহমান জানান, অনিয়মের অভিযোগ সত্য নয়। আমার কাছে যতজন দাবি তো করছে এইটা বানাইতে হবে, সেটা বানাইতে হবে, যে ইমার্জেন্সিতে এই সিলটা বানান, এটা বানান, আমি সবগুলো আমি নিজের ইয়েতে করে দিচ্ছি। অসম্ভব, এগুলো এখন করলে তো হবে না। জেলা সদর হাসপাতালের এমন দুর্নীতি বন্ধ না হলে মুখ থুবড়ে পড়বে হাওড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা,
এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদের সব সদস্যের দ্রুত পদত্যাগের দাবি জানান তারা। অবিলম্বে সংগঠনটিতে প্রশাসক নিয়োগের দাবি জানান সাধারণ পরিষদের সদস্যরা। তাদের অভিযোগ, বর্তমান পরিচালনা পর্ষদ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে সহযোগিতা করছে। বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদি ও সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। অবিলম্বে এফবিসিসিআই সংস্কার করে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম সহনীয় করতে সবার সহযোগিতা চান তারা। আমাদের এক দফা এক দাবি, এই আমাদের যে বর্তমান কমিটি তার পদত্যাগ। আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে এফবিসিসিআই কে এই দুষ্কৃতিকারী মুক্ত করবেন। এবারে পার্টিক্স খেলার খবর। রাতে বাংলাদেশে ফিরছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা শান্তর দল ঢাকা আসছে দুই ভাগে। প্রথম গ্রুপ রাত 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। দ্বিতীয় গ্রুপটি 3 ঘন্টা পরে রাত 2টোয় এসে পৌঁছবে। তবে দলের সাথে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি খেলতে তিনি যাবেন যুক্তরাজ্যে, সেখান থেকে যোগ দেবেন ভারতের টাইগারদের পরবর্তী সিরিজে। সাবেক হকি খেলোয়াড়, সংগঠক ও কোচ ফজলু ওস্তাদ আর নেই। সকালে ষাটোর্ধ্ব এই কোচ নিজ বাসায় হঠাৎ পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে হকি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশের হকির জন্য তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। হারিয়ে যাওয়া এই খেলাটি বাঁচিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রম করে তিনি আরমানিটোলায় গড়ে তোলেন একাডেমি। সেখানে নিজ উদ্যোগে কোচিং করাতেন। হকিতে অবদান রাখায় পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা সহ আরও অনেক পুরস্কার। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক রিমান্ডে। অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফিকে জিজ্ঞাসাবাদ। যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। আলোচিত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেফতার। রাষ্ট্রীয় ষড়যন্ত্রে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজশে 57 বাংলাদেশি প্রবাসীর সাজা হয়। উচ্চ পর্যায়ের তদন্ত চান অভিবাসন বিশ্লেষকরা। এবং বন্যা দুর্গত জেলাগুলোতে ফিল্ড হাসপাতালের মাধ্যমে ডায়রিয়া সহ সংক্রামক রোগের চিকিৎসা প্রদানের দাবি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।